আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আশা করছি তোমরা ভালো আছো এবং লকডাউনের মধ্যেও লেখাপড়া চালিয়ে যাচ্ছ। তো আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের বিষয় নিয়ে আলোচনা করব। রসায়ন বিজ্ঞানের আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম যে ইলেকট্রনগুলো পরমাণুতে কিভাবে বিন্যস্ত থাকে। যেমন আমরা বলেছিলাম যে প্রথম এস অরবিটালে, প্রধান শক্তিস্তরের এস অরবিটালে এবং এস অরবিটাল পূরণ করার পর এই দিক দিয়ে বের হয়ে যেয়ে আবার ফাঁক দিয়ে আমরা চলে যাব এবং প্রথম যে সামনে পড়ে তাকে আবার আমরা ইলেকট্রন দিব এবং তাকে দেওয়ার পর আবার ফাঁক দিয়ে চলে যাব, এরপরে যে সামনে পড়ে প্রথমে তাকে দিব, কোনাকুনি আবার দিব এবং এভাবে এই দিক থেকে বেরিয়ে যেয়ে আবার ফাঁক দিয়ে চলে যাব। এভাবে আমরা ইলেকট্রন দেওয়ার সময় আমরা বলেছিলাম যে ইলেকট্রনগুলো যে শক্তিস্তরে থাকতে অপেক্ষাকৃত কম শক্তির প্রয়োজন হয় সেই শক্তিস্তরে ইলেকট্রন আগে প্রবেশ করে এবং যে শক্তিস্তরে ইলেকট্রনের অবস্থান করতে শক্তি বেশি প্রয়োজন হয় সেই স্তরে ইলেকট্রন পরে প্রবেশ করে। যেমন আমরা যদি ক্যালসিয়ামের কথা চিন্তা করি, ক্যালসিয়ামের ইলেকট্রন হচ্ছে 20, তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 20, সুতরাং ইলেকট্রন সংখ্যা হচ্ছে 20। তাহলে এই 20 বা 20টি ইলেকট্রন পরমাণুতে কিভাবে অবস্থান করবে? তো প্রথম শক্তিস্তরে এস অরবিটালে 2টি এবং দ্বিতীয় শক্তিস্তরের এস অরবিটালে 2টি এবং এটাকে দেওয়ার পর আবার চলে যাব দ্বিতীয় শক্তিস্তরের পি অরবিটালে। আমরা জানি পি অরবিটালে ধারণ ক্ষমতা 6টি এবং এরপর চলে আসব আমরা তৃতীয় শক্তিস্তরের এস অরবিটালে, এখানে দিব আমরা 2টি, তৃতীয় শক্তির এস অরবিটালে 2টি এবং তৃতীয় শক্তিস্তরের এস অরবিটালে দেওয়ার পর আবার কাকে দিব? তৃতীয় শক্তিস্তরের ডি অরবিটালকে দিব, পি অরবিটালকে দিব 6টি। এই পর্যন্ত আমাদের দেওয়া হয়েছে মোট 18টি ইলেকট্রন। এখন 18টি, যেহেতু আমাদের ইলেকট্রন আছে 20টি, সুতরাং 18টি ইলেকট্রনের পর আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন যাবে কোন স্তরে? 4s-এ। অথচ তার পূর্বের যে শক্তিস্তর 3d-তে না যেয়ে, অর্থাৎ তৃতীয় শক্তিস্তরের ডি অরবিটালে না যেয়ে ইলেকট্রন চলে যাবে চতুর্থ শক্তিস্তরের এস অরবিটালে, চতুর্থ শক্তিস্তরের এস অরবিটালে। তো এমনটি কেন হবে যে একটি প্রধান শক্তিস্তর পূর্ণ না করেই ইলেকট্রন পরবর্তী শক্তিস্তরে চলে যায়? সেটি আমরা বলেছিলাম যে তৃতীয় শক্তিস্তরের ডি অরবিটালে ইলেকট্রন যাওয়ার জন্য যে পরিমাণ শক্তি দরকার তার চাইতে 4s-এ যাওয়ার জন্য তার চেয়ে শক্তি কম প্রয়োজন। তাহলে আমরা কি করে বুঝব যে কোন শক্তিস্তরে বেশি শক্তির প্রয়োজন, কোন শক্তিস্তরে কম শক্তির প্রয়োজন? সেটি আমরা কি করে বুঝব? তো সেটির জন্য আমরা যেমন প্রধান শক্তিস্তরের ধারণা n, প্রধান শক্তিস্তরকে n দ্বারা প্রকাশ করি এবং n এর মান 1-এর জন্য প্রথম প্রধান শক্তিস্তর, n এর মান যদি 2 হয় দ্বিতীয় প্রধান শক্তিস্তর, n এর মান যদি 3 হয় তাহলে তৃতীয় প্রধান শক্তিস্তর, এভাবে আমরা চিহ্নিত করি। এমনিভাবে প্রধান শক্তিস্তর ছাড়াও আরও যে উপশক্তিস্তর আছে, প্রধান শক্তিস্তর যে আরও কতগুলি উপশক্তিস্তরে বিভক্ত, সেই উপশক্তিস্তরগুলোর জন্য উপশক্তিস্তরগুলোকে এল দ্বারা প্রকাশ করা হয় এবং এলের বিভিন্ন মান ধরা হয়েছে। যেমন এলের মান যদি 0 হয়, এলের মান 0-র জন্য এস অরবিটাল, এলের মান 1-এর জন্য হচ্ছে পি অরবিটাল, এলের মান যদি 2 ধরা হয় তাহলে হচ্ছে ডি অরবিটাল এবং এলের মান 3-এর জন্য হচ্ছে এফ অরবিটাল। এমনিভাবে যে উপশক্তিস্তরগুলোকে এল দ্বারা প্রকাশ করা হয় এবং এল এর বিভিন্ন মান ধরা হয়েছে, যে এলের মান 0-র জন্য এস অরবিটাল, এইভাবে 1-এর জন্য পি অরবিটাল এবং এইগুলি থেকে আবার কোনো শক্তিস্তরের
ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করা হয়। প্রধান শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করা হয়, নির্ণীত হয় এইভাবে 2 × 2l+1, 2l+1 এই সূত্রের সাহায্যে প্রধান শক্তি স্তরের কোনো অরবিটালের ইলেকট্রন সংখ্যা নির্ণয় করা হয়। যেমন আমি যদি ধরি যে প্রথম এস অরবিটালে কতগুলো ইলেকট্রন থাকবে, তাই এস অরবিটালের জন্য এল এর মান কত 2, তো 2 × 0 + 1, অর্থাৎ এখানে 0-র সাথে 1 যোগ করলে 0 হয়ে যাচ্ছে, 2 অর্থাৎ 2 হচ্ছে। এবং যদি আমরা ধরি তাহলে এল এর মান 2, কার এল এর মান 1, পি এর জন্য এল এর মান হচ্ছে 1, তো পি অরবিটালে কতগুলি ইলেকট্রন থাকবে আমরা সেটা দেখি। 2 × 1 + 1, অর্থাৎ 2 × 2 1 দিন 4, 4 দুগুণে 3, 2 × 2 যোগ 1 3, 3 দুগুণে 6। তাহলে এই অরবিটাল হচ্ছে 6টি। পি অরবিটালে ইলেকট্রন থাকতে পারবে মোট সর্বোচ্চ 6টি। এবং ডি অরবিটালে ডি অরবিটালের কথা আমরা যদি এল এর মান 2, তো 2 × 2 + 1, অর্থাৎ 2 দুগুণে 4 1 5, 5 দুগুণে 10, 10টি। এবং এফ অরবিটালের জন্য এল এর মান হচ্ছে 3, তাহলে 2 × 3 + 1, 3 দুগুণে 6 আর 1 7, 7 দুগুণে 14। এভাবে আমরা কোনো শক্তি স্তরে, উপশক্তি স্তরে কতগুলো ইলেকট্রন ধারণ ক্ষমতা সেটি আমরা বের করতে পারি। ইতিপূর্বে আমরা অবশ্য দেখিয়েছিলাম যে কোন শক্তি স্তরে, কোন উপশক্তি স্তরে কতগুলো সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে এবং সাধারণত কয়টা অরবিটাল থাকে, কোন ধরনের কয়টা অরবিটাল হতে পারে, এবং প্রতিটা অরবিটালে 2টি করে ইলেকট্রন থাকে। যেমন আমরা বলেছিলাম যে এস অরবিটাল সাধারণত একটি, এস অরবিটাল হচ্ছে একটি এস অরবিটাল থাকে কোনো প্রধান শক্তি স্তরে, এবং তার জন্য 2টি, এবং কোনো শক্তি স্তরে 3টি পি অরবিটাল থাকে, তো প্রতিটা অরবিটালে 2টি করে ইলেকট্রন, সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, সেজন্য 3 দুগুণে 6টি। এবং আমরা ডি অরবিটাল বলেছিলাম 5টি থাকে, 5টির জন্য 5 দুগুণে 10, এবং এফ অরবিটাল থাকে 7টি, 7 দুগুণে 14। এটি আমরা পূর্বে দেখেছিলাম, এখনও আবার আমরা এই সূত্রের সাহায্যে দেখালাম। এখন কথা হচ্ছে যে তাহলে আমরা যদি দেখি যে কোনো প্রধান শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকবে। যেমন আমি যদি তৃতীয় প্রধান শক্তি স্তরে এন এর মান যখন 3, তখন কয়টি ইলেকট্রন থাকবে, এটার জন্য আমরা একটি সূত্র জানি, 2n²। এই সূত্রের সাহায্যে আমরা কিন্তু তৃতীয় প্রধান শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকবে তা বের করতে পারি। যেমন 2 × 3², 3 × 3 = 9, 9 দুগুণে 18। তৃতীয় প্রধান শক্তি স্তরে মোট 18টি ইলেকট্রন থাকবে। এবং তৃতীয় প্রধান শক্তি স্তরে আমরা যদি দেখি যে তাহলে 18টি ইলেকট্রন কিভাবে থাকবে, যে তৃতীয় প্রধান শক্তি স্তরে এর জন্য আমরা দেখি যে একটি আছে এস অরবিটাল, অর্থাৎ যার ক্ষেত্রে এল এর মান হচ্ছে 0, এল এর মান হচ্ছে 2 × 0 + 1 = 2, এবং এন এর মান যখন 3, তাহলে 2 × 3 ধরনের অরবিটাল রয়েছে এখানে, এস পি ডি। এস এর জন্য 0 বসাইলাম, পির জন্য 2 × 1 + 1 = 8, এবং 3 ধরনের এল এর মান 2 এর জন্য, অর্থাৎ পি অরবিটালের জন্য 2 × 2 + 1 = 5, 5 দুগুণে 10। তাহলে মোট ইলেকট্রন হচ্ছে কত, 18টি। তাহলে এমনিভাবে তৃতীয় প্রধান শক্তি স্তরে মোট 18টি ইলেকট্রন আমরা এটা থেকে কোন অরবিটালে কতগুলি ইলেকট্রন থাকতে পারে তা থেকে আমরা বের করতে পারলাম। এখন আমরা দেখব যে আমরা যে কথাটি বলেছিলাম যে ক্যালসিয়ামের ক্ষেত্রে তৃতীয় প্রধান শক্তি স্তর এর 3D অরবিটাল পূর্ণ না করে বরং ইলেকট্রন 4s-এ চলে যাচ্ছে। 3p-র পরেই 4s-এ চলে যাচ্ছে, 3D-তে যাচ্ছে না। এর কারণটা কি সেটি আমরা বলেছিলাম যে সেটি কিভাবে নির্ণীত করব, যে কোন অরবিটালের শক্তি বেশি বা কোন অরবিটালে থাকার জন্য শক্তি কম প্রয়োজন। সেটির জন্য সূত্র হচ্ছে যে n
প্লাস এল এই সূত্রের সাহায্যে কোনো শক্তিস্তরের অরবিটালের শক্তির জন্য যে সূত্র সেটি হচ্ছে এন প্লাস এল। এখানে যেমন আমরা যদি ধরি, আমরা এই ক্ষেত্রে আমরা ধরি তৃতীয় শক্তিস্তরের ডি অরবিটালের শক্তি বেশি প্রয়োজন নাকি 4s এর শক্তি বেশি প্রয়োজন। তাহলে সেটার জন্য আমরা দেখব যে এন এর মান হচ্ছে কোন শক্তিস্তর, যে এখানে এই 4s এর জন্য আমরা ধরি প্রধান 4, এন এর মান হচ্ছে 4 এবং এল এর মান হচ্ছে 0, এস অরবিটালের জন্য এল এর মান হচ্ছে 0, তাহলে এখানে মান হচ্ছে 4। আবার যদি আমরা 3Dর কথা ধরি, তাহলে 3Dর জন্য এন প্লাস এল এর মান কি হচ্ছে, এন এর মান হচ্ছে এখানে 3, তৃতীয় প্রধান শক্তিস্তর 3, এবং এল এর জন্য ডির জন্য এল এর মান হচ্ছে ডির জন্য হচ্ছে 2, ডির জন্য হচ্ছে 2, তাহলে এখানে হচ্ছে কত 5। তাহলে এইখানে দেখা যাচ্ছে যে এন প্লাস এল এর মান 4s এর জন্য কম এবং 3Dর জন্য এন প্লাস এল এর মান বেশি। সুতরাং এন প্লাস এন এর মান যার কম সেখানে ইলেকট্রন আগে যাবে এবং এন প্লাস এল এর মান যার বেশি সেখানে ইলেকট্রন পড়ে যাবে। এখন আরেকটি প্রশ্ন আসে যায়, যদি উভয় ক্ষেত্রে যদি এন এবং এন প্লাস এল এর মান যদি উভয়টা সমান হয়ে যায়, এটা যদি সমান হয়ে যায়, যেমন এইখানেও যদি 5 হয়, এটিও যদি 5 হয়, এটিও যদি 5 হয়, সেক্ষেত্রে ইলেকট্রন কোন কক্ষপথে যাবে? সেক্ষেত্রে বলা হয়েছে যে ক্ষেত্রে এন এর মান কম, সেই সেলে যাবে। যেমন আমরা যদি ধরি যে এখানে 3p ইলেকট্রন 3pতে যাবে নাকি 4s-এ যাবে, ইলেকট্রন 3pতে যাবে নাকি 4s-এ যাবে, সেটা আমরা 3s-এ আগে যাবে নাকি 4s-এ আগে যাবে, অর্থাৎ 3pর শক্তি বেশি যাওয়ার জন্য শক্তি বেশি প্রয়োজন নাকি 4s-এ যাওয়ার জন্য শক্তি বেশি প্রয়োজন, সেটি যে আমরা দেখি যে এই যে 3pর জন্য আমরা কি প্রমাণ করতে পারি, এন প্লাস এল, এখানে এন এর মান হচ্ছে 3 এবং এল এর মান হচ্ছে কত, এল এর মান হচ্ছে 1, পি অরবিটালের জন্য এল এর মান হচ্ছে 1 অর্থাৎ 4, এখানে হচ্ছে 4। আবার যদি আমরা 4s এর জন্য দেখি, 4s এর জন্য আমরা বের করেছিলাম এন প্লাস এল এর মান, এন এর মান হচ্ছে এখানে 4 এবং এল এর মান হচ্ছে কত 0, এল এর মান হচ্ছে 0, তাহলে 4। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 4 উভয় ক্ষেত্রে এন প্লাস এল এর মান হয়েছে 4। সেক্ষেত্রে ইলেকট্রন কোন সেলে যাবে, 3pতে যাবে নাকি 4s-এ যাবে? সেইটির জন্য বলা হয়েছে যে ক্ষেত্রে এন এর মান কম, এখানে দেখা যাচ্ছে এন এর মান কম, এখানে এন এর মান বেশি, তো যদি যোগফল সমান হয়ে যায়, এন প্লাস এল এর মান যদি সমানও হয়ে যায়, তাহলে যে ক্ষেত্রে এন এর মান কম সেই ক্ষেত্রে ইলেকট্রন সেই সেলে ইলেকট্রন প্রবেশ করবে বা অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে, অর্থাৎ এখানে শক্তির পরিমাণ কম লাগবে এবং এখানে শক্তির পরিমাণ তার চেয়ে বেশি লাগবে। তো ওই ছিল যে আমরা ইলেকট্রনের শক্তিস্তরের কোন শক্তি বেশি, কোন শক্তিস্তরে যাওয়ার জন্য শক্তি বেশি প্রয়োজন হয়, কোন শক্তিস্তরে যাওয়ার জন্য শক্তি কম প্রয়োজন হয়, সেই বিষয়টির ধারণা আমরা এখান থেকে পেয়েছি। তো এখন আমরা পূর্বে দেখিয়েছিলাম যে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম নিয়মও রয়েছে। যেমন আমরা যদি কপারের ইলেকট্রন বিন্যাসের কথা ধরি, কপারের ইলেকট্রন বিন্যাসের কথা গতকালকে আলোচনা করেছিলাম। কপার হলো Cu29, সেটি কিভাবে হবে, যে প্রথম শক্তিস্তরে এস অরবিটালে 2 যাবে, দ্বিতীয় শক্তিস্তরে এস অরবিটালে 2, তারপরে পি অরবিটালে 6টি, 3s2, 3p6, 4s2 এ পর্যন্ত যদি আমরা দিই তাহলে 20টি হলো। এ পর্যন্ত দেওয়ার ফলে 20টি হলো। 20-এর পরে আমরা যাব কোথায়, 3Dতে। তো 3Dতে যদি এখানে 20 হয় তাহলে এখানে থাকে কত, 9টি, এখানে থাকবে কত, 9টি। কিন্তু দেখা গেছে যে এখানে একটি ব্যতিক্রম ঘটনা ঘটে, সেটি হচ্ছে যে যখন কোনো শক্তিস্তরে অর্ধপূর্ণ বা পূর্ণ হয়ে যায়, পূর্ণ অথবা অর্ধপূর্ণর কাছাকাছি চলে যায়, তখন তার পূর্ণ অথবা অর্ধপূর্ণ হবে এবং তার পূর্বের যে অরবিটাল আছে তাকে ইলেকট্রন বরং কম দিবে। তাহলে এই ক্ষেত্রে হবে কি, এখানে যেহেতু এটি পূর্ণ হওয়ার কাছাকাছি চলে গেছে, অর্থাৎ আর একটি ইলেকট্রন হলেই 3D পূর্ণ হয়, সুতরাং
3D পাবে 10টি ইলেকট্রন এবং 4s-এ যেহেতু তাকে একটি ইলেকট্রন বেশি দিতে হয়েছে, তো সুতরাং 4s পাবে একটি ইলেকট্রন। এ ধরনের কিছু ব্যতিক্রম ঘটনা পরিলক্ষিত হয়। যাই হোক, আজকে আমরা আশা করি যে আমরা যে সজ্জা দেখিয়েছিলাম যে কোন অরবিটালের পর কোন অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে এবং সেটির কিভাবে নির্ণীত হয়, সেই বিষয়টি আমরা আশা করি তোমাদের কাছে এখন পরিষ্কার হয়েছে, বিষয়টি বুঝতে পেরেছো। এবং আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।